ওয়েলকাম টু জ্ঞানপীঠ একাডেমি। আজকে আমাদের সাথে রয়েছেন অয়ন মজুমদার। প্রথমে একটু তার মুখেই শুনে নিই তার ইন্ট্রোডাকশনটা। অয়ন, যদি নিজের একটু ইন্ট্রোডাকশনটা তুমি দাও। হ্যাঁ, আমার নাম অয়ন মজুমদার। আমার বাড়ি মুর্শিদাবাদে। আমি এখন সিগন্যাল মেনটেনার গ্রেড 3 পদে কর্মরত ইন্ডিয়ান রেলওয়েতে, সাউথ ইস্টার্ন রেলে। আমি 2020 সালের জুলাই মাসে জয়েন করেছিলাম আরআরবি সিইএন নাম্বার 1 2018 এই নোটিশের যে এক্সাম হয়েছিল সেটাতে আমি জয়েন করেছি। আচ্ছা অয়ন, যদি তুমি এবার নিজের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু আমাদের জানাও। আমি রঘুনাথগঞ্জের বাসিন্দা। আমি রঘুনাথগঞ্জ হাই স্কুল থেকে 2010 সালে মাধ্যমিক পাস করি এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে আমার ইঞ্জিনিয়ারিং এ 2308 র্যাঙ্ক হয়। তারপরে আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। 2016 সালে আমি ইঞ্জিনিয়ারিং পাস করি এবং 2016 সালে পাস করার পর থেকেই আমার সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া শুরু হয়। এবার আমি তোমার থেকে জানতে চাইবো যে তোমার যে প্রিপারেশনের ফেজটা ছিল, সেই ফেজের গুরুত্বপূর্ণ যদি দিকগুলো তুমি একটু আমাদের সাথে শেয়ার করো, তাহলে যে সমস্ত অ্যাসপিরেন্ট ঠিক এই পরীক্ষাগুলোর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে তাদের যাতে একটু হেল্প পায়। তুমি যদি নিজের প্রিপারেশনে সেই দিকগুলো একটু তুলে ধরো। আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছি, তাই আমি টেকনিক্যাল ওরিয়েন্টেড এক্সাম গুলোই দিতাম সরকারি চাকরি। তো তার ফলে আমার টেকনিক্যাল নলেজটা থাকা দরকার। সেই কারণে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে সাবজেক্ট গুলো ছিল সেইগুলোতে কি ধরনের কোয়েশ্চেন আসে বা সেইগুলোতে আমার ডেপথ মোটামুটি যাতে ক্লিয়ার থাকে, সেই হিসেবে প্রথমে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট গুলো ভালোভাবে প্রিপেয়ার করি। এবং প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায় শুধুমাত্র টেকনিক্যাল থাকে না, তার সাথে অ্যাপটিটিউড, রিজনিং, ইংরেজি, জেনারেল নলেজও থাকে। তো সাথে সাথে সেইগুলোও পড়তাম, কিন্তু মেন ফোকাস ছিল যাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট গুলোর মোটামুটি ক্লিয়ার থাকে। তো এইভাবে আস্তে আস্তে পড়তে 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 বিভিন্ন পরীক্ষা দিতে দিতে এক্সপিরিয়েন্স হয়, বা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন দেখতে দেখতে যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোন টপিক গুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে থাকি। দিয়ে আস্তে আস্তে প্রথমে দু একটা পরীক্ষা কিছুই ক্লিয়ার হয়নি, তারপরে ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হতে থাকে, তারপরে মেন্স হতে থাকে। এইভাবে গিয়ে এখন এই চাকরির পরীক্ষাটাতেই ক্লিয়ার হয়েছে পুরোপুরি, দিয়ে এখন সিগন্যাল মেনটেনার হিসেবে আমি আছি। ধন্যবাদ অয়ন। আচ্ছা অয়ন, যদি তুমি আমাদের বলো যে আমাদের চারদিকে যেরকম পরিস্থিতি গড়ে ওঠে, বেশিরভাগ অ্যাসপিরিয়েন্টদেরই একটা সমস্যা যে তারা ডিমোটিভেটেড হয়ে পড়ে খুব তাড়াতাড়ি। তো তুমি এই পুরো প্রক্রিয়াটায় নিজেকে কিভাবে মোটিভেটেড রাখতে, কিভাবে তুমি কনসেন্ট্রেট করতে, পড়াশোনার জন্য তুমি কতটা সময় রাখতে, যদি সেই বিষয়গুলো আমাদের সাথে একটু শেয়ার করো। প্রথমত যখন পরীক্ষাগুলো দিতে থাকি তখন অবশ্যই পরীক্ষাগুলো প্রথম দিকে ক্লিয়ার হচ্ছিল না। প্রথম দিকে সেরকম ভালো প্রিপারেশনও ছিল না, ক্লিয়ারও হচ্ছিল না। কিন্তু আমি জানতাম যে যদি কোনোভাবে পরীক্ষা মানে সাবজেক্ট গুলোর উপর নলেজ আস্তে আস্তে বাড়ানো যায়, তাহলে অবশ্যই ক্লিয়ার করা যাবে। কারণ কোয়েশ্চেন গুলো এমন থাকতো যে যেগুলো একদমই না পারার নয়, আপনি যদি পড়ুন, ঠিকঠাক পড়াশুনো করেন, তাহলে অবশ্যই ক্লিয়ার হবে। তো সেই হিসেবে প্রথমে আমি পড়তে থাকি। প্রথমে চাকরির ফর্ম ফিল আপও করি, কিন্তু আমি শুধু পড়তে থাকি যে এইটা ভেবে যে পরীক্ষাতে যা হবে হোক, আমি পড়ে নিজের নলেজটাকে ক্লিয়ার করব। তারপরে আস্তে আস্তে যখন একটি দুটি করে পরীক্ষা ক্লিয়ার হতে লাগলো, তখন অবশ্যই কনফিডেন্স গেইন হতে লাগলো যে না, যখন রেজাল্ট ভালো হচ্ছে আস্তে আস্তে, তাহলে এইভাবে যদি কন্টিনিউ করতে থাকি তাহলে অবশ্যই মোটামুটি দুটো রাউন্ড তিনটে রাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু সিলেবাস একই, শুধু কোয়েশ্চেন গুলোর লেভেলটা সেকেন্ড রাউন্ডে বা মেন্সে গিয়ে একটু টাফ হয়। এই তো সেই হিসেবে নিজেকে আস্তে আস্তে আমি প্রিপেয়ার করতে থাকি। আর যখন অনলাইন বিভিন্ন টেস্ট সিরিজ পাওয়া যায়, অনলাইন টেস্ট সিরিজ থেকে প্র্যাকটিস করতাম। অনলাইন টেস্ট সিরিজ থেকে প্র্যাকটিস করে যে সময়ের মধ্যে কতটা শেষ করতে পারছি, কতটা মার্কস আসছে, বা ওখানে বাকিদের সাথে আমার মানে ওই সিরিজটা যারা যারা দিচ্ছে তাদের মধ্যে আমার র্যাঙ্ক কিরকম থাকছে, সেইগুলো দেখে নিজেকে একটা নিজে কোন সিচুয়েশনে আছি, কোন পরিস্থিতিতে আছি, সেইগুলো বোঝা যেত। বা আমার কোথায় উইকনেস আছে পরীক্ষাতে, কোন পেপারটা আমাকে বেশি ভালো করে পড়তে হবে, সেইগুলো করতাম। দিনে মোটামুটি 3-4 ঘন্টা পড়লেই এনাফ। 3-4 ঘন্টা যদি কন্টিনিউ কেউ 1-2 বছর হাল না ছেড়ে প্র্যাকটিস করে, তাহলে তার চাকরি হয়ে যাবেই। অয়ন, যদি তুমি এবার আমাদের শেয়ার করো যে তোমার এই এখন যে পোস্টে তুমি এক্স্যাক্টলি আছো, সেইখান থেকে তোমার ফিউচার প্রমোশনের কোন কোন অ্যাসপেক্ট আছে, আর তোমার বর্তমানে পে স্কেল কি আছে। আমি যে পোস্টে আছি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ 3 পোস্ট। আমার হচ্ছে গ্রেড পে হচ্ছে 1900, বেসিক পে হচ্ছে 19,900।
তো আমি এই পোস্টে আছি। এইখানতে আমার এখন যে ডেজিগনেশন সেটা হচ্ছে সিগন্যাল মেন্টর গ্রেড 3। এরপরে আপনার এখন 1 বছরের এদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলে। 1 বছর অ্যাপ্রেন্টিস ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে অ্যাজ আ পার্মানেন্ট স্টাফ একটা স্টেশনের দায়িত্ব আমাকে দেওয়া হবে, একটা স্টেশনের দায়িত্বে। তো এবার তারপর থেকে যদি রেলে দুভাবে প্রমোশন হয়, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে, আর একটা হচ্ছে এমনি মানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। তো কেউ যদি ডিপার্টমেন্টাল এক্সাম ক্লিয়ার না করতে পারে, শুধুমাত্র এক্সপিরিয়েন্সের ভিত্তিতে চায়, তো সে মোটামুটি প্রত্যেক 2 বছর থেকে 3 বছর পর পর তার প্রমোশন হয়। যেরকম আমি যে এখন যে চাকরিটাতে আছি সেইটাতে যোগ্যতা ছিল উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, এই 3টে সাবজেক্ট নিয়ে পড়তে হবে। উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এই যে ইয়েতে এটা নেওয়া হয়েছে। তো এবার এর ফলে উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলে আমাদের এই পদে যোগ দিয়েছে যারা বিএসসি গ্রাজুয়েট করেছে তারাও, আবার যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছে তারাও। এবার আপনি যদি বিএসসি গ্রাজুয়েট হন, বিএসসি গ্রাজুয়েট থেকে এই পোস্টে যোগ করেন, তাহলে আপনি কোনো ধরুন ডিপার্টমেন্টাল এক্সাম ক্লিয়ার করতে পারলেন না, তাহলে টেকনিক্যাল সিগন্যাল মেইনটেইনার গ্রেড 3 থেকে 2 বছর 3 বছর পরে গ্রেড 2, গ্রেড 2 থেকে গ্রেড 1, তারপরে সিনিয়র টেকনিশিয়ান, তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, এতটা অবধি আপনি নিশ্চিন্তে চলে যেতে পারবেন কোনো পরীক্ষা ক্লিয়ার না করে। আর যদি আপনি ডিপার্টমেন্টাল এক্সাম দিতে চান, ডিপার্টমেন্টাল এক্সাম দিলে আপনি ডিরেক্ট গ্রেড 3 থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, আবার জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হওয়ার জন্যও হয় ডিপার্টমেন্টাল এক্সাম। সেইখান থেকে আবার গ্রুপ বি গ্যাজেটেড অফিসার পোস্টে যাওয়ার জন্য হয়। তো সেইগুলো আপনি ক্লিয়ার করতে থাকলে আপনি অনেক দূর অব্দি যেতে পারবেন। আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলে রেলে ডিপার্টমেন্টাল হয় 2 রকম, একটা হয় জিডিসি, একটা হয় এলডিসি। জিডিসিটা কি? জিডিসিটা হচ্ছে যে কোনো একটা রেলওয়ের আন্ডারে হয়। যেরকম ধরুন ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, এরকম বিভিন্ন রকম রেলওয়ে আছে। তো আমার এখন পোস্টিং সাউথ ইস্টার্ন রেলওয়েতে। তো সাউথ ইস্টার্ন রেলওয়ে একটা জিডিসি বলে একটা ইয়ে বের করে, তাতে মানে যে কোনো ডিপার্টমেন্টে যারা পোস্টেড আছে তারা যে কোনো ডিপার্টমেন্টে যাওয়ার জন্য হচ্ছে পরীক্ষাটা দিতে পারে। মানে আমার থেকে আমার যখন 1900 গ্রেড পে, স্টেশন ম্যানেজারের 4200 গ্রেড পে, তো আমি চাইলে স্টেশন ম্যানেজারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, যদিও সেটা নন টেকনিক্যাল হয়ে যাবে, কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো জিডিসি তে। তো আমাকে যে কোনো সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পোস্টিং দেবে যদি আমি সেটা ক্লিয়ার করতে পারি। আর আরেকটা যেটা হয় এলডিসি, সেটা শুধুমাত্র ডিপার্টমেন্টাল, মানে আমি এখন সিগন্যাল ডিপার্টমেন্টে আছি, আমি সিগন্যাল থেকেই সিগন্যালের জুনিয়র ইঞ্জিনিয়ার বা সিগন্যাল থেকেই সিগন্যালের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার এই পদে যেতে পারবো। আমি মানে সিগন্যাল ছাড়া অন্য ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল বলুন, ডিজেল মেকানিক বলুন বা ক্যারেজ অ্যান্ড ওয়াগন বলুন, এগুলোতে কিন্তু যেতে পারবো না, শুধুমাত্র সিগন্যালেই যেতে পারবো। তো এই 2 ধরনের ডিপার্টমেন্টাল এক্সাম হয়। প্রমোশনের স্কোপ যথেষ্ট, মোটামুটি জয়েন করার 7-8 বছরের মধ্যেই, 8 বছরের মধ্যেই সে কোনো পরীক্ষাও যদি না দেয়, সে শুধুমাত্র এক্সপিরিয়েন্সের ভিত্তিতে জুনিয়র ইঞ্জিনিয়ার 4200 গ্রেড পেতে চলে যেতে পারবে। আর সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য মোটামুটি 10-12 বছর লাগবে। এতটা অব্দি নিশ্চিন্তে চলে যাওয়া যায়। আর পে স্কেল বলতে আমার 1900 গ্রেড পে আর বেসিক পে 19,900, তার সাথে 17% ডিআরলেস অ্যালাউন্স। আচ্ছা, রিসেন্টলি রেলওয়ে এনটিপিসি ডেট ঘোষণা করেছে। তো আমি তোমাকে রিকোয়েস্ট করব যে এই পরীক্ষাটি কি, কিরকম, যারা অ্যাসপিরেন্ট প্রিপারেশন নিচ্ছে তারা কিভাবে প্রিপারেশন নেবে, কোন কোন দিক থাকে এই পরীক্ষাটির, যদি একটু বিস্তারিত আলোচনা করো আমাদের সাথে। হ্যাঁ, এনটিপিসি বলতে হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। তার মানে এগুলি নন টেকনিক্যাল পোস্ট। এর মধ্যে পড়ে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এর মধ্যে পড়ে স্টেশন ম্যানেজার, এর মধ্যে পড়ে টিকিট চেকার, এর মধ্যে পড়ে টাইপিস্ট, এর মধ্যে পড়ে ক্লার্ক। তো এই পোস্টগুলোর জন্য একসাথে 35,000 ভ্যাকেন্সি মোটামুটি গোটা ভারতে নোটিশটা বেরিয়েছে। এবার এখানে প্রথমত কি হবে, এখানে প্রথমত ফার্স্ট রাউন্ড যেটা পরীক্ষা হবে, ফার্স্ট রাউন্ড পরীক্ষাটা হবে 100 নাম্বারের। 100 নাম্বার, 90 মিনিট, প্রত্যেকটা কোয়েশ্চেন 1 নাম্বার করে, 100টা কোয়েশ্চেন থাকবে এবং নেগেটিভ থাকবে 1-3 করে। তো এতে সিলেবাসটা হচ্ছে 30 নম্বর অ্যাপটিটিউড, 30 নম্বর রিজনিং, আর 40 নম্বর জেনারেল নলেজ। 40 নম্বর জেনারেল নলেজের মধ্যে 20 নম্বর বলেই দেওয়া রয়েছে যে সায়েন্স থেকে আসবে, জেনারেল সায়েন্স থেকে, আর বাকি 20 নম্বর জিকে। তো রেলের মোটামুটি এক্সামের যা প্যাটার্ন, তাতে মোটামুটি যে 20টা শুধু জিকে,
সেই 20 জিকের মধ্যে মোটামুটি 10 নম্বর ধরে নেওয়া যায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে, যে বর্তমানে অমুকের সিইও কে, নরেন্দ্র মোদী কোথায় কি মন্দির এখন উদ্ঘাটন করেছেন, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার। বা স্পোর্টস থেকে 2-3টে কোয়েশ্চেন আসে, স্পোর্টস থেকে ক্রিকেট সংক্রান্ত বা ফুটবল বা যে কোনো ধরনের স্পোর্টস থেকে 2-3টে কোয়েশ্চেন, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন, মোটামুটি 4-5 নম্বর স্পোর্ট আর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে পড়ে, আর বাকি মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10 নম্বর পড়ে। আর এমনি যেগুলো স্ট্যাটিক জিকে, ইতিহাস ভূগোল, সেগুলো থেকে ওই 5-6 নম্বর, এনভায়রনমেন্ট সায়েন্স থেকে বা কম্পিউটার থেকে 1-2 নম্বর করে পড়ে, আর 20 নম্বর পড়বে পুরোপুরি আর সায়েন্স থেকে। এবার সায়েন্সে ওরা মেন যেটা ফোকাস করে সেটা হচ্ছে বায়োলজি আর ফিজিক্স। কেমিস্ট্রি থেকেও পড়ে, পিরিয়ডিক টেবিল একটা পড়ে, কিন্তু মেন ওদের ফোকাস থাকে বায়োলজি আর ফিজিক্স। আর অ্যাপটিটিউডের মধ্যে জিওমেট্রিও পড়ে, তারপরে যেগুলো অ্যারিথমেটিক পোর্শনটা পুরোটাই মোটামুটি ভালোভাবে দেখে যেতে হবে, তার সাথে সাথে জিওমেট্রি বা এইগুলো মোটামুটি পড়ে, আর রিজনিং মোটামুটি পড়ে। তো এইগুলোর জন্য এবার রেলের কি হচ্ছে, যে পরীক্ষাটা হবে 3 মাস ধরে। 3 মাস ধরে পরীক্ষাটা হবে, 3 মাস ধরে পরীক্ষাটা হবে। মোটামুটি আপনার ফার্স্ট রাউন্ডে 150 থেকে 200টা সেটের কোয়েশ্চেন হবে। এবার 150 থেকে 200টা সেট ওরা হচ্ছে নর্মালাইজেশন করবে। এই নর্মালাইজেশন প্রসেসটা এখানে, নর্মালাইজেশনে কি সমস্যা হয়, যে কোনো কোনো সেটে ক্যান্ডিডেটের 25 থেকে 30 নম্বর অব্দি ইনক্রিজ হয়ে যায়, আবার কোনো কোনো সেটে মাত্র 1 থেকে 2 নম্বর ইনক্রিজ হয়। তো এইটা একটা খুব ভাইটাল প্রসেস। নর্মালাইজেশনে আপনার যদি 20-25 নম্বর ইনক্রিজ হয়, তাহলে আপনি মোটামুটি 50 পেয়েও সেটা আপনার মোটামুটি 75-80 হয়ে যাবে, তো আপনি আরামসে কাট অফ ক্লিয়ার করে দিতে পারবেন। আবার অনেকে 70-72 পেয়ে 1-2 নম্বর ইনক্রিজ হলো, দিয়ে হয়তো 70 পেয়েছে, তার হয়তো বেড়ে 72 হলো, কাট অফ গেল 75। তো এইটা একটা সমস্যা রেলে, যেহেতু এতগুলো সেট করছে, যেহেতু 150 থেকে 1500টা সেট করছে, তাই এইটা একটা সমস্যা। এরপরে যদি প্রিলিমস ক্লিয়ার করা হয়, প্রিলিমস ক্লিয়ার করা হলে মেন্স হবে। মেন্সে কি হবে, মেন্স একই সিলেবাস, শুধু 90 মিনিটে 100 নম্বরের জায়গায় 120 নম্বরের পরীক্ষা। অ্যাপটি রিজনিং 35-35-70, আর জেনারেল নলেজ 50, 120 নম্বরের হবে। প্রিলিমস আর মেন্স ক্লিয়ার করার পরে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে থার্ড রাউন্ড আছে, যেরকম টাইপিস্ট বা ক্লার্ক পোস্টের ক্ষেত্রে টাইপিং একটা টেস্ট হবে, মিনিটে 35টা ওয়ার্ড টাইপ করতে হবে, 10 মিনিটের হয়তো টাইপিং হবে। স্টেশন ম্যানেজারের অ্যাপটিটিউড টেস্ট বা সাইকো টেস্ট হবে। আর কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস বা গুডস গার্ড বা টিকিট চেকার, এগুলোর ক্ষেত্রে আর হচ্ছে কোনো লাস্ট রাউন্ড নেই। সেকেন্ড রাউন্ড যেটা মেন্স, যেটা এক্সাম, সেইটারই মার্কসের ভিত্তিতে যার বেশি থাকবে মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। আর রেলের আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টটা এখানে খুব কড়াকড়ি ভাবে দেখা হয়। মেডিকেল টেস্টে যে ক্রাইটেরিয়া গুলো থাকে, সেগুলো আপনি যদি ফুলফিল না করতে পারেন, তাহলে আপনার সমস্ত রাউন্ড ক্লিয়ার হলেও আপনি কেটে যাবেন। যেরকম স্টেশন ম্যানেজারের ক্ষেত্রে মেডিকেল ক্রাইটেরিয়া হচ্ছে A2, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে C1। তো এইরকম মেডিকেল ক্রাইটেরিয়া গুলো খুব এখানে ভাইটাল শেষে গিয়ে। তো এই ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্সি অনেক রয়েছে, মোটামুটি 35,000 ভ্যাকেন্সি রয়েছে, ফার্স্ট রাউন্ড তার 20 গুণ লোককে ক্লিয়ার করাবে, মোটামুটি 7 থেকে 8 লাখ লোক ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করবে। তো ক্যান্ডিডেটদের কাছে মোটামুটি 70-এর আশেপাশে যদি কেউ করে আসতে পারে ফার্স্ট রাউন্ড, তাহলে ফার্স্ট রাউন্ডটা আরামসে ক্লিয়ার হয়ে যাবে। মানে পুরো কনফিডেন্ট থাকতে হবে যে না, আমার হচ্ছেই ক্লিয়ার। মোটামুটি 70-এর আশেপাশে যদি সে 100-তে একবার করে নেয়। যদি কিছু টিপস দিতে চাও তাদের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যে কোন কোন বিষয়গুলো তারা ফলো রেখে এই লাস্ট মিনিটের জন্য নিজেকে প্রিপেয়ার করবে? কোন বিষয়গুলো বলতে, প্রথমত অ্যাপটি রিজনিং অ্যাপটি, প্রথমত যেটা ওরা করে, যে সায়েন্সের কোয়েশ্চেন গুলোতে ইউনিটের ওপর ওরা খুব জোর দেয়। ইউনিটের ওপর জোর দেয় মানে আপনাকে হয়তো কোয়েশ্চেনের ডেটা গুলো দিল হয়তো মিটারে, আর কোয়েশ্চেনের অ্যান্সারটা চেয়ে নিল সেন্টিমিটারে। তো এই ধরনের কমন মিস্টেক লোকজন করে ফেলে, যে মিটারে দিয়েছে, তাহলে আমি মিটারে উত্তরটা মেরে দিয়ে চলে আসছি। তো এই ধরনের জিনিসগুলো ওদেরকে নজরে রাখতে হবে, যে যেন ইউনিটের সংক্রান্ত গন্ডগোলটা না হয়, এটা একটা। আর আপনার হতে পারে যে যে স্পোর্টস, মানে রিসেন্ট যে স্পোর্টস হলো, বা রিসেন্ট যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি হলো, যেরকম করোনা ভাইরাস বলুন, বা হচ্ছে 370 ধারা, এই সব সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো করে পড়ে যেতে। আর মোটামুটি যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি, তার সিইও কে, ম্যানেজিং ডিরেক্টর কে, এই জাতীয় কোয়েশ্চেন ওরা জিজ্ঞেস করে জিকেতে।
তো এইগুলো মোটামুটি ভালো করে পড়ে গেলে মোটামুটি জিকে পোর্শনটা কভার আপ হয়ে যাবে। আর সায়েন্সের জন্য আমি বলবো যে ফিজিক্স আর বায়োলজিটা ভালো করে পড়ে যেতে হবে। বিশেষ করে বায়োলজি থেকে ওরা প্রচুর কোয়েশ্চেন করে। তো এইগুলো ভালো করে করে গেলেই মোটামুটি হয়ে যাবে। আর অ্যাক্টিভ রিজনিং যেগুলো কম সব পরীক্ষাতেই পড়ে সেই ধরনেরই পড়ে, বিষয় আলাদা পড়ে না, ঠিক পারার মতো। তবে টাইমটা দেখে প্র্যাকটিস করতে হবে। সিরিজ দেওয়া, অনলাইন পরীক্ষা দেওয়া বা টাইম ধরে ধরে প্র্যাকটিস করা, যে 90 মিনিট কটা করতে পারছি সেইগুলো। আর সবচেয়ে বড় ব্যাপার যে আপনি যতক্ষণ না শিওর হবেন ততক্ষণ কিন্তু কোনো অ্যান্সার করা যাবে না। কারণ হচ্ছে আমি ওই যে বললাম কোনো কোনো সেটে 25-30 নম্বর অব্দি ইনক্রিজ করে। তা আপনি যদি 50 পান 100-তে, তাহলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। 25 বা 30 ইনক্রিজ হয়ে গিয়ে হচ্ছে আপনার কাট অফ হয়ে যেতে পারে। সেই কারণে হচ্ছে যাতে ভুল সব থেকে কম হয় সেইটা আমাকে চেষ্টা করতে হবে, যেন কম ভুল হয়। যতটা কম পারা যাবে ভুল করার চেষ্টা করতে হবে। তাতে আপনি 50 থেকে 55টা করলেও কিন্তু ঠিক আছে যে আমি করলাম, কিন্তু ভুল যেন না হয় বেশি। আচ্ছা অয়ন, হ্যাঁ যদি হ্যাঁ এবার তুমি আমাদের বলো যে তুমি তোমার ফিউচার এই বিষয়ে কি ভেবে রেখেছো, যে ঠিক কিভাবে প্ল্যান করেছো তুমি তোমার নিজের ফিউচারকে? ফিউচারের বলতে, যেহেতু আমি যে এখন পোস্টে রয়েছি এখান থেকে প্রমোশনের যথেষ্ট স্কোপ রয়েছে এবং ডিপার্টমেন্টাল এক্সাম দিলে আমি খুব সহজেই জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার উঁচু পোস্টে চলে যেতে পারবো। সেই কারণে আমি আমার টেকনিক্যাল পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। যে যদি কোনোদিনও ডিপার্টমেন্টাল এক্সাম হয়, প্রায়শই হয়, কবে হবে কবে নোটিশ বেরোবে সে ঠিক নেই, নিজেকে প্রিপেয়ার করে রাখতে হবে। সেই হিসেবে আমি এই প্রিপারেশনটা চালিয়ে যাচ্ছি। এবং তার সাথে সাথে যদি অন্য কোনো ডিপার্টমেন্টের, যেরকম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বলুন বা WBSCDCL বলুন, এইগুলোর যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরও নোটিশ বেরোয়, তাহলে আমি ওইগুলোও ভরবো। এটা আমি ভেবে রেখেছি যে এর থেকে বেটার অপরচুনিটির জন্য। তো আমি এখনো সেই টেকনিক্যালি পরীক্ষা দিচ্ছি। তবে কি, যেহেতু আমি গ্রুপ সি তে আছি, আমি গ্রুপ বি বা গ্রুপ এ জাতীয় পরীক্ষাগুলো, যেরকম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্টের, সেইগুলোই এখন আমি টার্গেট করছি। ধন্যবাদ অয়ন। তোমাকে বলে রাখি, যদি কমেন্ট সেকশনে আমরা হ্যাঁ দেখি যে অ্যাসপিরেন্টদের আরো কিছু জানার আছে, কিছু লাস্ট মিনিট সাজেশন, কিছু প্রশ্ন আসছে, হ্যাঁ তাহলে হয়তো তোমাকে আবার হয়তো আমাদের সাথে আসতে হতে পারে Q&A সেকশনে, অর্থাৎ কোশ্চেন এন্ড আনসার সেকশনে, যেখানে কিনা তুমি অ্যাসপিরেন্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। তো অনেক ধন্যবাদ। যদি অ্যাসপিরেন্টদের মনে কোনো রকম কোনো হ্যাঁ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা সুন্দর ব্যাকগ্রাউন্ড কোথা থেকে এসেছিল, তো তোমরা প্রশ্ন করে নিও। অয়ন অবশ্যই উত্তর দেবে। তাহলে আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো হ্যাঁ পরীক্ষার্থীর সাথে। হ্যাঁ আজকের জন্য এতটাই তাহলে। ধন্যবাদ। হ্যাঁ 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 ধন্যবাদ।